দেখো আজকে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কমে যাচ্ছে। কখনো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, কখনো একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এতে কি সুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে? এটা একটা নিম্নচাপের বৃষ্টি অবশ্যই। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না। এতে সুবিধা কি হচ্ছে? দেখো, আমরা অনেকেই কিন্তু এটার ভেতরে মহা খুশি। কারণ আমাদের এই যে একটা বিষাক্ত গরম পড়ার সম্ভাবনা ছিল, যখনই গরম আমাদের একটু লাগছে তখন একটু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যখনই আমাদের একটু শরীরে বেশি আমরা ঘামছি, একটু অস্বস্তি হচ্ছে, তখন কি হচ্ছে? বৃষ্টির একদম ঠান্ডা একটা আবেশ আমাদেরকে কিন্তু আবেশিত করছে। তার ফলে আমরা প্রত্যেকে কিন্তু উপভোগ করছি। আর বৃষ্টির সৌন্দর্য তো একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে, এবং প্রত্যেকে আমরা বৃষ্টি দেখছি, বৃষ্টি শুনছি, বৃষ্টি অনুভব করছি, এবং বৃষ্টির সঙ্গে তালে তাল মিলাচ্ছি। তো সুবিধা হচ্ছে এটাই, আমরা সেরকম এবছর গরমটা কিন্তু খুব বেশি অনুভব করতে পারিনি, কারণ বর্ষা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে। আর এই নিম্নচাপের কৃপায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে যখনই পরিবেশটা প্রচন্ড উত্তপ্ত হয়ে যাচ্ছে, তখনই বৃষ্টি দেবতা কি করছে? কিছুটা জল ঢেলে দিচ্ছে, বা বরুণ দেবতা কি করছে? কিছুটা জল ঢেলে দিচ্ছে। তা আমরা প্রত্যেকে কিন্তু সারা বছর ধরে মোটামুটি এরকমই চাই যে গরম যেন না থাক, যখনই গরম হবে তখন যেন একটু বৃষ্টির আহ ছাপটা একটু বৃষ্টির ছাপটা যদি আসে, তাহলে কি হয়? আমরা একটু শীতল হয়ে যেতে পারি। তো এই ধরনের যে একটা মাঝে মধ্যে ইরেগুলার একটা দমকা বৃষ্টি আমাদের কিন্তু অনেকটা অনেকটা একদম স্বস্তি দিচ্ছে। আমরা কিন্তু সেই গরমের যে দাবদাহে আমরা কিন্তু জ্বলছি না, আমাদের একটু আত্মা পরিতৃপ্তি পাচ্ছে। তো এরকম যদি বৃষ্টি হতে থাকে, তাহলে তোমাদের মধ্যে অনেকেই বা আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই পরিতৃপ্তির যে একটা তৃপ্তি, সেটা কিন্তু উপভোগ করতে থাকবো, এবং অবশ্যই কিন্তু এটা আমাদের খুবই ভালো লাগবে। বাট একটা কথা মনে রেখো, যে যারা এই বৃষ্টিটাকে ভিলেন হিসাবে দেখছে, তাদের কিন্তু আবার একটু সমস্যা হচ্ছে। কিন্তু কিভাবে সমস্যা হচ্ছে? ধরো তুমি স্কুলে যাবে, তোমার হঠাৎ করে বৃষ্টি এলো। তুমি মাঝপথে অফিস যাচ্ছ, হঠাৎ করে বৃষ্টি এলো। তুমি কোনো দোকানে যাবে, হঠাৎ করে বৃষ্টি এলো। তুমি কোনো হসপিটালে যাবে, হঠাৎ করে বৃষ্টি এলো। তার মানে কি? কিছু ব্যাড সাইড আছে, বাট গুড সাইড কিন্তু বেশি। কারণ কি? শোভা দেখতে ভাল লাগছে, এত কটকটে রোদ নয়, এত ঘাম হচ্ছে না, একটু ঠান্ডা লাগছে, কিছু খেতে ভাল লাগছে বৃষ্টির দিনে। চপ, তেলে ভাজা, বেগুনি, এগুলো খেতে ভাল লাগছে। তো উপকারের দিকটা কিন্তু অনেকটা বেশি। আর আমাদের এই পৃথিবীতে 100% কোনো কিছু উপকারী নয়, কোনো কিছু অপকারী নয়। তার ফলে কিন্তু উপকার আর অপকার কিন্তু একটা ব্যালেন্সড হলে তবেই বেটার লাগে। সাধারণত অপকার তো অবশ্যই থাকবে, অপকারিতা তো অবশ্যই থাকবে, বাট উপকারিতা যদি অপকারিতার থেকে একটু নিচে থাকে, দাড়ি পাল্লায় উপকারিতার পরিমাণ যদি একটু বেশি থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বা গ্রহণীয় হয়ে ওঠে। ঠিক সিমিলার আমাদের ট্যাবলেটের ক্ষেত্রেও সেরকম এই দমকা বৃষ্টির মতো কিছু ঘটনা ঘটে। এবং এই নিম্নচাপের এখন যেরকম মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেরকম উপকারিতা আমরা কিন্তু ট্যাবলেটের মধ্য থেকেও কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক যে ট্যাবলেটের মধ্য থেকে আমরা সেই ধরনের নিম্নচাপের বৃষ্টির উপকারিতা কিভাবে গ্রহণ করতে পারি। তো মাই নেম ইজ সায়ন্তন, এবং তোমাদেরকে আজকে রাতে এই সুন্দর বৃষ্টি স্নাত রাতে আমার ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে অনেক 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 শুভেচ্ছা। তো চলো আজকে আমাদের ফার্মাসিউটিক্সের আমরা ট্যাবলেটের এই নিম্নচাপের ফিস্টির সঙ্গে কিছু সামঞ্জস্য খোঁজার চেষ্টা করি। দেখো, ট্যাবলেটের আমাদের নর্মালি আমাদের ট্যাবলেটে সরি নর্মালি আমাদের ট্যাবলেটে কিছু কনভেনশনাল ট্যাবলেট রয়েছে, কনভেনশনাল ট্যাবলেট। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলি। দেখো, আমরা এই যে ট্যাবলেট ট্যাবলেট এক্স্যাক্টলি কি না, ট্যাবলেট একটা কিন্তু ওরাল ডোজেস, ইউনিটারি ফর্ম অফ ড্রাগ, বা ওরাল ইউনিটারি ডোজেস ফর্ম, ওরাল ইউনিটারি ডোজেস ফর্ম অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ ট্যাবলেট। তোমরা প্রত্যেকেই পড়েছো। অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ দ্য ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়ার ডেফিনেশন অনুযায়ী আমরা ট্যাবলেটকে আমরা
ওরাল ইউনিটারি ডোজেস ফর্ম আমরা বলতে পারি। তো আমরা নর্মালি মেডিসিন আমরা কেন গ্রহণ করি? অ্যাকচুয়ালি মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু একটা টক্সিসিটি রয়েছে, বাট আমরা যদি একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে, একটা নির্দিষ্ট পরিমাণে, একটা নির্দিষ্ট ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমরা মেডিসিনটা প্রয়োগ করি বা ড্রাগটা প্রয়োগ করি, তাহলে সেটা আমাদের শরীরে অতটা টক্সিসিটি তৈরি করবে না। তার মানে ধরো আমি একটা তোমাকে গ্রাফিক্যাল একটা স্ট্রাকচার দেখাই। আমরা প্রত্যেকেই গ্রাফ ক্লাস 6 থেকে শুরু করেছো। আমরা গ্রাফে তিনটে পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার কোঅর্ডিনেট জানি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এবং প্রত্যেকের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, আবার এক্স জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার, আবার জেড ওয়াই এর সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এটা একটা 3 ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন, যেখানে কিন্তু এক্স ওয়াই জেড এ আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা এখানে 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন করব এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল করতে পারি। আচ্ছা দেখো নরমালি, সো এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইম নিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ নিলাম। সো প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। সো এইটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। তার মানে আমি একটা ট্যাবলেট আমার শরীরে প্রয়োগ করলে ওই ট্যাবলেটটা আমাদের রক্তে মিশছে, রক্তে মিশে তার কেমন কনসেন্ট্রেশন, কারণ রক্তে যদি মেশে তবেই তো সে রক্তের মাধ্যমে পরিবাহিত হবে, এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষে কোষে ডিফিউশন হবে বা বিভিন্ন বায়োলজিক্যাল ব্যারিয়ার ক্রস করতে পারবে। তার মানে আমাদের রক্তে কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু একটা সাফিসিয়েন্ট থাকা দরকার। তো ধরো আমি একটা ওষুধ আমি প্রয়োগ করলাম, তো এই ওষুধটি প্রয়োগ করেছি ইনিশিয়াল টাইমে। সেই টাইমে যত বাড়ছে তত রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন কিন্তু ওষুধটির বাড়ছে, রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন কিন্তু ওষুধটির বাড়ছে, বেড়ে 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 কনসেন্ট্রেশন বাড়ছে বাড়ছে বাড়ছে। সো যত টাইম যাচ্ছে দেখো প্লাজমা কনসেন্ট্রেশন বাড়ছে, প্লাজমা কনসেন্ট্রেশন বাড়ছে, প্লাজমা কনসেন্ট্রেশন বেড়ে সে কি হয়েছে, একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছেছে, একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছেছে। এবারে আমাদের রক্তে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছানোর পর সে এবারে কাজকর্ম করবে, কাজকর্ম করে সে কি করে বডি থেকে ওয়াশ আউট হয়ে যাবে। কারণ বডির কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এলিমিনেশন সিস্টেম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এলিমিনেটরি অর্গান হচ্ছে আমাদের, বা এলিমিনেটরি রুট হচ্ছে আমাদের কিডনি অথবা লিভার, অথবা সামটাইমস আমাদের বিভিন্ন এক্সক্রিটা, যেমন ধরো থুতু, যেমন ধরো ঘাম, যেমন ধরো ফেসেস, এগুলো হচ্ছে এক্সক্রিটা। তো এগুলোর মাধ্যমে কিন্তু ড্রাগ এলিমিনেশন হয়, এবং ড্রাগ এলিমিনেশন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে হয় অ্যাকর্ডিং টু দ্য রুট। যদি আমি ইনহেলেশন কোনো ড্রাগ নিই, ধরো কারোর হাঁপানিতে অসুস্থ হয়েছে বা সিওপিডিতে অসুস্থ হয়েছে, আমি কি করলাম না, আমি একটা ব্রঙ্কো ডাইলেটর জাতীয় ড্রাগস আমরা নিলাম। তো ব্রঙ্কো ডাইলেটর আমরা কি করলাম, আইদার নেবুলাইজেশন করলাম অথবা আমরা ইনহেলেশন করলাম। সো নেবুলাইজেশন অথবা ইনহেলেশন করলে কি হচ্ছে, লাংসের মাধ্যমে সে কিন্তু অল্প পরিমাণে আমাদের সিস্টেমে মিশছে, বাট ম্যাক্সিমাম লোকাল অ্যাপ্লিকেশন হচ্ছে। তো পরবর্তীকালে বা আমি অ্যানাস্থেসিয়া দিলাম, যখন পেশেন্টের সার্জারির আগে আমরা কি করি, অ্যানাস্থেসিয়া দিই। অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় আমরা অ্যানাস্থেসিয়াকে আমরা প্রত্যেকেই জানি যে সাধারণত 2 ধরনের অ্যানাস্থেসিয়া রয়েছে, একটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া, আর একটা হচ্ছে তোমার বিভিন্ন আদার মডার্ন টাইপ অফ অ্যানাস্থেসিয়া। মডার্ন টাইপ অফ অ্যানাস্থেসিয়া তাকে আমরা বলি রিজিওনাল অ্যানাস্থেসিয়া। সো রিজিওনাল অ্যানাস্থেসিয়ার মধ্যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া রয়েছে, এপিডিউরাল অ্যানাস্থেসিয়া রয়েছে,
কর্ডাল অ্যানাস্থেসিয়া রয়েছে, লোকাল অ্যানাস্থেসিয়া রয়েছে, তোমার নার্ভ রুট ব্লক রয়েছে, তো বিভিন্ন টাইপের অ্যানাস্থেসিয়া। তো অ্যানাস্থেসিয়া প্রধানত জেনারেল অ্যানাস্থেসিয়া এবং রিজনাল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া মানে আমরা যেখানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমরা অজ্ঞান করে দিই, দ্যাট ইজ কল জেনারেল অ্যানাস্থেসিয়া। সো জেনারেল অ্যানাস্থেসিয়া আমাদের দু ধরনের এজেন্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ এজেন্ট, আরেকটা হচ্ছে মেনটেন্যান্স এজেন্ট। ইন্ডাকশন মানে আমি প্রথম যখন অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করলাম, দ্যাট ইজ কল ইন্ডাকশন। আর মেনটেন্যান্স বলে অজ্ঞান করা, কারণ আমার তো সার্জারিটা অবভিয়াসলি কখনো মাইনর সার্জারি হয়, কখনো মডারেট সার্জারি হয়, কখনো মেজর সার্জারি হয়। সো মেজর সার্জারিতে আমাদের কিন্তু প্রায় গ্রেটার দেন 3.5 ঘন্টা, 3.5 ঘন্টার উপরে যখন আমরা যাই, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 12 ঘন্টা, লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি 12 ঘন্টার সার্জারি, তো সেক্ষেত্রে কিন্তু এটি দিতে মেজর সার্জারি। আর মডারেট সার্জারি সাধারণত 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে যেই টাইম ফ্রেম, দ্যাট ইজ কল মডারেট সার্জারি। আর মাইনর সার্জারি লেস দেন 1.5 ঘন্টা। সো মডারেট সার্জারি যেমন ধরো সাপোজ তোমার পেটের কোনো ইন্টেস্টিনাল কোনো সার্জারি, বা মানে অ্যাবডোমিনাল কোনো সার্জারি, হার্নিয়া সার্জারি, সো দিস আর অল দ্য মডারেট সার্জারি। ধরো হিস্টেক্টমি, দ্যাট ইজ হার্নিওপ্লাস্টি, দ্যাট ইজ অল মডারেট সার্জারি। তো এই মডারেট এবং মেজর সার্জারিতে আমরা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করি জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করার। জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করতে গেলে আমাদের ইন্ডাকশন, মানে প্রথম আমরা পেশেন্টকে একটা অজ্ঞান করার পরিস্থিতিতে নিয়ে আসবো, অজ্ঞান করে দিলাম, দ্যাট ইজ কল ইন্ডাকশন। প্রথম ঘাটা মারলাম, দ্যাট ইজ কল ইন্ডাকশন। এবারে সেই ঘায়ের যে আঘাতের রেসটা, সেটা কিন্তু মেনটেন করলাম, দ্যাট ইজ কল মেনটেনেন্স। সাপোজ ধরো আমি একটা প্রথম হাতুড়ি মারলাম, দ্যাট ইজ ইন্ডাকশন হলো। তারপরে আস্তে আস্তে করে হাতুড়ি ঠুকতে লাগলাম, তার মানে সেই হাতুড়ি মারার যে রেসটা, সেটা কিন্তু আমি প্রলং করলাম বা একটা মেনটেন করলাম, দ্যাট ইজ কল মেনটেনেন্স। তো আমরা মেনটেনেন্সের জন্য আমরা অনেক সময় কিছু গ্যাস ব্যবহার করি, তাকে আমরা জেনারেল অ্যানাস্থেটিক গ্যাস বলে থাকি বা ইনহেলেন্ট গ্যাসেস বলে থাকি, যেখানে ইনহেলেশনের মাধ্যমে বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করে থাকি। যেমন খুব কমন এক্সাম্পল তোমার ইথার, যেমন খুব কমন এক্সাম্পল এনফ্লুরান, ডেসফ্লুরান, সেভোফ্লুরান। তো এগুলো হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক গ্যাসেস, এবং এগুলো কিন্তু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট, স্পেশালি কিন্তু লাংসের মাধ্যমে ডিফিউশন হয়, দিয়ে রক্তে মিশে দিয়ে কিন্তু তোমার ব্রেনে গিয়ে তোমাকে অজ্ঞান করায়। তো তার মানে আমি বলতে চাইছি যে এই যে এলিমিনেশন হবে জেনারেল অ্যানাস্থেটিক গ্যাসগুলো, বা যে সমস্ত গ্যাস আমরা নিচ্ছি, সেগুলো কিন্তু এলিমিনেশন হবে কার মাধ্যমে? লাংসের মাধ্যমে সাধারণত। কারণ আমরা তোমার এই রেসপিরেটরি ফিল্ডটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড হিসেবে ধরছি, এবং এটা থেকে কিন্তু ম্যাক্সিমাম এলিমিনেশন হয়। আর বাকি কিছু সিস্টেমিক মিসে, সেগুলো ইউরিনের মাধ্যমে এলিমিনেশন হবে, সেগুলো ঘামের মাধ্যমে এলিমিনেশন হবে, সেগুলো সোয়েটিং এর মাধ্যমে এলিমিনেশন হবে, সেগুলো স্পিটিং এর মাধ্যমে এলিমিনেশন হবে, সেগুলো ডিফিকেশনের মাধ্যমে এলিমিনেশন হবে। সো দেয়ার আর লটস অফ সেগুলো বাইল সিক্রেশনের মাধ্যমেও এলিমিনেশন হয়। কিছু কিছু ড্রাগ আবার তোমার মিল্ক সিক্রেশন এর মাধ্যমে এলিমিনেশন হয়। তার ফলে আমাদের কিছু ওষুধ অনেক সময় আমরা বেবিকে দেওয়ার জন্য, নিউবর্ন বেবিকে দেওয়ার জন্য, বা যারা ল্যাকটেটিং বেবি, ল্যাকটেটিং মাদারের মাধ্যমে আমরা সেই ওষুধটা দিই। কারণ বেবিকে হয়তো দেওয়া সম্ভব হবে না, আমি মাদারকে দিয়ে দিলাম, মাদারের দুধের মাধ্যমে, দুগ্ধ ক্ষরণের মাধ্যমে সেই ওষুধটা সিক্রেট হলো, সিক্রেট হয়ে বাচ্চার শরীরে চলে গেল। তাহলে সেটাও কিন্তু একটা বেনিফিট রয়েছে। বাট অলওয়েজ কিন্তু রিমেম্বার, যে সমস্ত ওষুধগুলো মায়ের দুগ্ধক্ষরণের মাধ্যমে সিক্রেট হয়ে বাচ্চার শরীরে যায়, সেগুলো যদি বাচ্চার শরীরের ডেভেলপমেন্টকে ক্ষতি করতে পারে, যেগুলো বাচ্চার শরীরে টক্সিসিটি ঘটাতে পারে, কারণ বাচ্চার এলিমিনেশন রুট অতটা ভালো নয়, বাচ্চার র্যাপিড ডেভেলপমেন্ট হয়, তার মানে কি সেল ডিভিশন বাচ্চাদের শরীরে বেশি হয়, গ্রোথ বেশি। তার ফলে যে সমস্ত ওষুধগুলো এই সমস্ত গ্রোথ অথবা আদার ডেভেলপমেন্টে বাধা দান করে, সেগুলো কিন্তু আমরা ল্যাকটেটিং মাদারকে কিন্তু আমরা দেব না। দ্যাটস ওয়াই আমরা বলি যে প্রেগনেন্সি কেসে অথবা ল্যাকটেটিং কেসে আমরা কিন্তু কিছু ওষুধ কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই, কিছু ওষুধ কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এরকম একটা ওষুধ দিয়েছি, সে কিন্তু র্যাপিডলি দেখো উপরে উঠে গেছে, দেন কিছুক্ষণ পর বডি থেকে এলিমিনেশন হচ্ছে, ওয়াশ আউট হচ্ছে, ওয়াশ আউট হয়ে সে কি করেছে, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন কমছে, প্লাজমা কনসেন্ট্রেশন কমে কি হয়েছে না নেমে এসেছে। তার মানে দেখো খুব কম সময়ে, তার মানে এইটুকু, তাহলে এর এইটা পিক পয়েন্ট, তাহলে এইটুকু টাইম জোনে এর এইটা পিক পয়েন্ট। তাহলে আমি যদি এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানি, তার মানে এইটুকু পিক পয়েন্ট পর্যন্ত সে কিন্তু বডিতে কনসেন্ট্রেশন পরপর করে বাড়িয়েছে। তারপর এইখান থেকে, তার মানে এই দেখো
এটা দেখো পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ দ্যাট ইজ নেগেটিভ স্লোপ। তার মানে পজিটিভ স্লোপ পর্যন্ত সে কিন্তু কনসেন্ট্রেশন বাড়িয়েছে, যেখান থেকে কিন্তু নেগেটিভ স্লোপ তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু প্লাজমা কনসেন্ট্রেশন কমছে। তুমি দেখো এই হচ্ছে আমাদের ব্লাড, ব্লাড, এই ব্লাড, এই ব্লাড নালীর মধ্য দিয়ে ব্লাড পরিবাহিত হচ্ছে। সো ব্লাড, ব্লাড পরিবাহিত হচ্ছে। এবার এই ব্লাডের মধ্যে আমি কি করছি না ড্রাগ গুলোর কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। তার মানে দেখো প্লাজমা কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, তাহলে ব্লাডের যখন পরপর করে কনসেন্ট্রেশন বাড়বে তাহলে ব্লাডের মধ্যে ড্রাগের মলিকিউল গুলোর কনসেন্ট্রেশন বাড়ছে, মানে কি ড্রাগের মলিকিউল গুলো বেশি পরিমাণে এখানে ব্লাডে আসছে। তাহলে যত বেশি পরিমাণে আসবে তত ব্লাডের মধ্যে তাদের পার্সিয়াল কনসেন্ট্রেশন এবং পার্সিয়াল প্রেসার বাড়বে। দেখো আগে যখন একটা মলিকিউল ছিল তখন এই ব্লাডের মধ্যে বেশি প্রেসার দিত না কম প্রেসার দিত? কম প্রেসার দিত। বাট এই যখন এতগুলো মলিকিউল হয়ে গেল, যখন এতগুলো মলিকিউল হয়ে গেল তখন এই ব্লাডের মধ্যে বেশি প্রেসার দিবে না কম প্রেসার দিবে? বেশি প্রেসার দিবে। তার মানে এখন এই যে চেন অফ মলিকিউল, এই চেন অফ মলিকিউলের টোটাল পার্সিয়াল প্রেসার আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে, টোটাল পার্সিয়াল প্রেসার আগের তুলনায় অনেকটা বেশি বেড়ে গেছে। তার ফলে কি হচ্ছে না এ কিন্তু এই ব্লাড মেমব্রেন এর মাধ্যমে ডিফিউশন হতে পারছে, ব্লাড মেমব্রেনের মাধ্যমে কি হচ্ছে ডিফিউশন হতে পারছে। তাহলে ডিফিউশন হয়ে সে কি করছে বাইরে আসছে, মলিকিউল গুলো বাইরে আসছে। মলিকিউল গুলো যত বাইরে আসবে তত সে টার্গেট অর্গান, ধরো এইটা হচ্ছে এইটা হচ্ছে কি টার্গেট অর্গান, এইটা হচ্ছে টার্গেট, মানে প্রত্যেকটা তো ড্রাগের একটা টার্গেট থাকে। তো টার্গেট অর্গান বা টার্গেট রিসেপ্টর সে কাজ করবে বা ইন্টারাকশন করবে। দিয়ে কি করবে আমার যে অ্যাবনর্মালিটিটা রয়েছে সেই অ্যাবনর্মালিটিটাকে নর্মাল করবে। তাহলে কি বললাম, আমি যখন ফার্স্ট প্রয়োগ করলাম, ফার্স্ট যখন আমি প্রয়োগ করলাম, যখন ফার্স্ট এখানে ড্রাগটা প্রয়োগ করলাম, ফার্স্ট এখানে ড্রাগটা প্রয়োগ করলাম, সেই ড্রাগটা ইমিডিয়েটলি আমাদের বডি ফ্লুইডে বা ব্লাডের মধ্যে রিলিজ হলো। তাহলে ইমিডিয়েটলি যখন তাড়াতাড়ি করে রিলিজ হচ্ছে, যখন তাড়াতাড়ি ফার্স্ট একটা কণা রিলিজ হলো, তারপরে আরেকটা কণা, তারপরে এরকম পরপর করে মলিকিউল গুলো বা পরপর করে অনুপরমাণুগুলো ড্রাগে রিলিজ হলো। তাহলে যত ফাস্ট রিলিজ হবে, যত ফাস্ট রিলিজ হবে, দেখো যত ফাস্ট রিলিজ হবে তত দ্রুত কনসেন্ট্রেশন বাড়বে। দেখো এখানটায় ড্রাগটা আমি প্রয়োগ করার পর যত ফাস্ট রিলিজ হবে তত কনসেন্ট্রেশন পরপর করে দ্রুত বাড়ছে, খুব ন্যারো টাইম ফ্রেম, অল্প টাইমের মধ্যে দ্রুত কনসেন্ট্রেশন বাড়ছে। তাহলে প্লাজমা পিকিং কিন্তু দ্রুত হচ্ছে। তাহলে দ্রুত হওয়ার পর যত দ্রুত কনসেন্ট্রেশন এখানে বাড়বে তত দ্রুত কিন্তু ডিফিউশন হবে, তত দ্রুত, কারণ পার্সিয়াল প্রেসার দ্রুত বাড়ছে, পার্সিয়াল প্রেসার যত দ্রুত বাড়ছে তত ডিফিউশন প্রেসার দ্রুত বাড়ছে। যত দ্রুত ডিফিউশন প্রেসার বাড়বে তত কিন্তু ডিফিউশন রেট কিন্তু বাড়বে। যত বেশি করে ডিফিউশন হবে তত বেশি করে টার্গেট অর্গানে কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু সিমটমস রিলিফ, সিমটমস গুলো রিলিফ দ্রুত হবে। তাহলে সিমটমস রিলিফ কি হবে দ্রুত হচ্ছে। তাহলে আমি একটা ট্যাবলেট, তোমার এখন প্রচন্ড পেট ব্যথা হচ্ছে, ভালো করে বুঝছো, তার প্রচন্ড পেট ব্যথা হচ্ছে, তো আমি একটা ট্যাবলেট তোমাকে দিলাম, সেই ট্যাবলেটটা তুমি খেয়ে নিলে, খেয়ে নেওয়ার পর সে তোমার ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে রক্তে মিশলো। যত দ্রুত রক্তে মিশবে তত দ্রুত তোমার পেট ব্যথা কমাবে, যত দ্রুত রক্তে মিশবে তত দ্রুত তোমার পেট ব্যথা কমাবে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে না, তোমার যদি অ্যাকিউট কোনো কেস হয়, অ্যাকিউট, অ্যাকিউট মানে একদম জীবনদায়ী, ধরো এমন একটা পেট ব্যথা হচ্ছে সেই পেট ব্যথা তোমার একদম জীবন কেড়ে নিয়ে চলে যাবে। ধরো সাপোজ তোমার এমন একটা বুকের ব্যথা হচ্ছে, যেমন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কি হয় আমাদের প্রচন্ড একদম অ্যাগ্রেসিভ চেস্ট পেন হয়,
তাহলে এমন একটা বুকের ব্যথা হচ্ছে যে যেখানে আমি যখন ট্যাবলেটটা না দিলে তোমার ব্যথাটা কিন্তু কমবে না, তার মানে তোমাকে দ্রুত ব্যথা কমাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আমি যদি ওষুধটাকে এখানে প্রয়োগ করি, সে কিন্তু র্যাপিড কিন্তু রিলিজ করবে তার মলিকিউলস গুলো কোথায়, রক্তে। তাহলে রক্তে যখন র্যাপিড রিলিজ করবে তখন পরপর করে কম সময়ের মধ্যে অসংখ্য মলিকিউলস রক্তে জমা হবে। তাহলে যত অসংখ্য মলিকিউলস জমা হবে তত এতে টোটাল পার্সিয়াল প্রেসার রক্তে অনেকটা র্যাপিড বৃদ্ধি পাবে এবং সে কিন্তু দ্রুত কিন্তু ডিফিউশন হবে। দ্রুত ডিফিউশন হয়ে সে কিন্তু টার্গেট অর্গানে কিন্তু যুক্ত হয়ে তোমার কিন্তু দ্রুত সিমটমস রিলিজ করবে। তাহলে দ্রুত কি হচ্ছে, সিমটমস রিলিজ করছে। তার মানে আমি সেটা দেখতে পাচ্ছি যে আমি অ্যাকিউট কেসে, আমি কিন্তু অ্যাকিউট কেস অথবা ইমার্জেন্সি কেসে আমায় কিন্তু দ্রুত ওষুধকে কিন্তু রিলিজ করতে হবে। কারণ আমি ধরো কারোর একটা অ্যাকিউট চেস্ট পেন হচ্ছে, আমি সাসপেক্ট করছি এটা হয়তো অ্যাকিউট কার্ডিয়াক অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম। তো সেক্ষেত্রে আমি যদি তাকে এমন একটা ট্যাবলেট দিলাম, তার সেই সিমটমস গুলো কিন্তু রিলিফ হতে অনেকক্ষণ টাইম লেগে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু মরবিডিটি এবং মোর্টালিটি রেট বাড়বে। তাহলে তোমাকে কিন্তু সেই ক্ষেত্রে এমন একটা ট্যাবলেট চুজ করতে হবে যে কিন্তু দেওয়ার সাথে সাথে তার প্লাজমা কনসেন্ট্রেশন হু করে বাড়ে এবং সে কিন্তু হু করে তোমার সিমটমসকে রিলিজ করে। বাট এখানটায় একটা সমস্যা রয়েছে। প্লাজমা কনসেন্ট্রেশন, এই যে এই প্লাজমা কনসেন্ট্রেশন হু করে বাড়ছে, তাহলে হু করে বাড়লে যে জিনিস হু করে গাড়ি ছুটলে তোমার অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যেতে পারি। আমরা সবসময় গাড়ি চালানোর সময় আমরা সবসময় বলি কেন, যে কন্ট্রোল রেখে চালাও। কারণ তুমি যদি প্রচুর র্যাপিড স্পিডে চালাও, অনেক সময় তোমার গাড়ি কিন্তু তোমার কন্ট্রোলের বাইরে চলে যেতেও পারে। তুমি জানো না সামনে কে হুট করে তোমাকে দাঁড়িয়ে যাবে, তুমি জানো না সামনে তোমার হুট করে কোথায় খানাখন্দ চলে আসবে, তুমি জানো না সামনে তোমার হুট করে কি বিপদ ওয়েট করে আছে। তোমাকে অবশ্যই কিন্তু একটা অপটিমাল স্পিড, আবার যদি খুব আস্তে আস্তে চালাও তাহলে কি হবে, পেছন থেকে গাড়ি এসে তোমাকে ধাক্কা মেরে দেবে। আবার তুমি যদি খুব জোরে চালাও তাহলে কন্ট্রোল হাত থেকে বেরিয়ে গিয়ে তোমার কিন্তু কি হবে না, তোমার কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে সব থেকে বেশ চোখ কান খুলে রেখে একটা আস্তে 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 করে একটা মডারেট স্পিডে চালানো। তো সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা খুব ইমার্জেন্সি, তোমাকে গাড়ি জোরে ছুটাতে হবে। জোরে ছুটাতে গেলে দুটো জিনিস হতে পারে। আচ্ছা, জোরে ছুটাতে গেলে কি জিনিস হতে পারে না, জোরে ছুটাতে গেলে তোমার ড্রাগের কনসেন্ট্রেশন এর থেকেও আরো বেড়ে গেল, এর থেকেও আরো কনসেন্ট্রেশন, সরি প্লাজমায় ড্রাগের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম। তাহলে যখন আরো কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম তখন কিন্তু এ একটা টক্সিক লেভেলে চলে গেল। তখন কিন্তু এ কি করলো, তোমার বডিতে বিষক্রিয়া তৈরি করলো, তাকে আমরা বলি টক্সিসিটি। তাহলে তুমি সেটা চাও না, তুমি সেই টক্সিসিটি চাও না, কারণ যত কনসেন্ট্রেশন বাড়ানো হবে তত তোমার টক্সিসিটি বাড়বে, তত তোমার ড্যামেজের পরিমাণ বাড়বে। তো তুমি সেটা চাও না। আবার তুমি চাইছো কি না, ড্রাগটা যাতে দ্রুত কাজ করে। তার জন্য আমরা এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশনটা রাখার চেষ্টা করি। ধরো এই লেভেলটার উপরে যদি কনসেন্ট্রেশন যায় তাহলে টক্সিসিটি তৈরি করবে, আর এই লেভেলটার উপরে যদি কনসেন্ট্রেশন না যায় তাহলে কোনো কাজই করবে না। তাহলে এই লেভেলটার উপরে যদি কনসেন্ট্রেশন যায় তাহলে টক্সিসিটি তৈরি করবে, আর এই লেভেলটার উপরে যদি কনসেন্ট্রেশন না যায় তাহলে কিন্তু কোনো কাজ করবে না। সো এই লেভেলটার তাহলে নিচে নো ইফেক্ট। তার মানে অ্যাকচুয়াল
ইফেক্টিভ কাজ করতে গেলে আমার কিন্তু এই জোনটা দরকার। অ্যাকচুয়াল ইফেক্টিভ কাজ করতে গেলে কিন্তু আমার এই জোনের মধ্যে কনসেন্ট্রেশন থাকা দরকার। তবেই কিন্তু এই জোনটা যদি আমার কনসেন্ট্রেশন ড্রাগ থাকে তাহলে কি হবে, টক্সিসিটিও তৈরি হচ্ছে না, আবার নো ইফেক্টও তৈরি হচ্ছে না। তার মানে এই জোনের মধ্যে আমার কিন্তু একদম একটা অপটিমাল কাজ কিন্তু ড্রাগ করতে পারে। এই যে ক্রিটিক্যাল লেভেল, যে লেভেলের নিচে কোনো ড্রাগ কাজ করতে পারে না, তাকে আমরা বলি মিনিমাল, ধরো ইফেক্টিভ মিনিমাল তোমার কনসেন্ট্রেশন লেভেল, মিনিমাম কনসেন্ট্রেশন লেভেল। আর এইটা হচ্ছে মিনিমাম টক্সিক লেভেল। তার মানে আমি কি বলতে চাইছি, যে কোনো একটা ওষুধ প্রয়োগ করার পর সে কিন্তু ডিসইন্টিগ্রেট তাকে হতে হবে, দিয়ে অ্যাবজর্ব হয়ে সে কিন্তু রক্তে মিশবে। বাট সে যদি ধরো প্রথম ওষুধ প্রয়োগ করলাম, ধরো প্রথম ওষুধ প্রয়োগ করলাম, সে প্রয়োগ করার পর সে কিন্তু এই মিনিমাম কনসেন্ট্রেশন লেভেল কিন্তু টাচ করতে পারলো না, মিনিমাম কনসেন্ট্রেশন লেভেল টাচ করতে পারলো না। দেখো টাচ করতে পারেনি, টাচ যদি করতে না পারে তাহলে কি হচ্ছে, ধরো প্রথমে প্রয়োগ করলাম টাচ করতে পারলো না, দ্বিতীয়বার প্রয়োগ করলাম টাচ করতে পারলো না, তৃতীয়বার প্রয়োগ করলাম টাচ করতে পারলো না, চতুর্থবার প্রয়োগ করলাম সে কিন্তু টাচ করে গেছে। ভালো করে দেখো, তাহলে প্রথমবার যখন টাচ করতে পারলো না, তার মানে এগুলো পুরোপুরি ওয়েস্টেজ হলো, এগুলো কিন্তু সাব অপটিমাল ডোজ। তার মানে এই ডোজে কিন্তু ওষুধ দিলে কোনো কিন্তু কাজ করবে না। বাট আমি যখন এইটাকে টাচ করলাম তখন কিন্তু সে অপটিমালি কাজ করতে থাকলো। বাট আমি যদি এর উপর যদি কনসেন্ট্রেশন বাড়ে তাহলে কি হবে, টক্সিক লেভেলে আসবে। তাহলে আমি এইটুকু চাইছি না আর এইটুকু চাইছি না, তার মানে এই দুটোকে যদি আমি মুছে দিতে পারি, এই দুটো লেভেলকে যদি আমি মুছে দিতে পারি, তবেই কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডোজ হবে। বাট যেখানে র্যাপিড, যেখানে র্যাপিড তোমার মলিকিউল গুলো রিলিজ হচ্ছে, সেখানে কিন্তু তুমি দুটোই কন্ট্রোল করতে পারবে না। সেখানে কি হবে, সেখানে কোনো কোনো সময় যদি প্রপার ড্রাগ না তৈরি করা হয় প্রপার নির্দিষ্ট উপায়ে, তাহলে সেই র্যাপিড মলিকিউল গুলো কোনো কোনো সময় নো ইফেক্ট দেখাবে। তার মানে ডোজটা হয়তো প্রপার হয়নি, খুব অল্প সাব স্ট্যান্ডার্ড ডোজ বা সাব অপটিমাল ডোজে ব্যবহার করা হয়েছে। তার মানে সে কি করবে, সে কিন্তু এই লাইনটা ক্রস করে যেতে পারবে না। তার মানে কিন্তু কি হচ্ছে না, নো ইফেক্ট দেখাচ্ছে। আর কিছু কিছু সময় দেখা যাচ্ছে সে কিন্তু টক্সিসিটি তৈরি করছে। তার মানে যারা র্যাপিড তোমার গাড়ি ছুটাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কখনো নো ইফেক্ট হচ্ছে, কখনো অ্যাকুরেট ইফেক্ট হচ্ছে, এবং তার সাথে কিন্তু টক্সিসিটি হচ্ছে। তার মানে এক্ষেত্রে র্যাপিড ছুটালে টক্সিসিটির চান্স কিন্তু অনেকটা বাড়ছে। পাশাপাশি তুমি দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু ড্রাগটা আবার নো ইফেক্ট জোনে ফিরে আসছে। তার মানে প্লাজমা কনসেন্ট্রেশন, নট ড্রাগ, প্লাজমা কনসেন্ট্রেশন কিন্তু নো ইফেক্ট জোনে ফিরে আসছে। তার মানে খুব কম সময়ের মধ্যে, তার মানে এইটুকু পোর্শনটা সে কিন্তু প্লাজমা কনসেন্ট্রেশন বজায় রেখেছিল, আবার কখনো কিন্তু টক্সিক লেভেলেও পৌঁছে গেছিল। যেই ফিরে আসছে সেই কিন্তু আবার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে বা আবার একটা ক্রিটিক্যাল ভাব চলে আসছে, তখন তুমি কি করছো, আবার একটা তুমি কি করছো না, আবার একটা তুমি ডোজ দিয়ে দিচ্ছ। তাহলে আবার একটা ডোজ দিলে কি হচ্ছে, আবার একটা ডোজ দিলে সেই একই জিনিস হচ্ছে, আবার একটা ডোজ দিলে কি হচ্ছে, আবার একটা ডোজ দিলে সেই একই জিনিস হচ্ছে। তাহলে দেখো তুমি একটা ডোজ দিলে, আবার একটা ডোজ দিলে, কিছুক্ষণের মধ্যে আবার কমে গেল। কেন কমে যাচ্ছে, কারণ এরা যত দ্রুত রক্তে মিশবে, যত দ্রুত রক্তে মিশবে তত দ্রুত এরা কিন্তু লিভারে আসবে, তত দ্রুত কিন্তু এরা লিভারে আসবে। লিভারে এরা এসে এরা কি হয়, মেটাবোলাইজড হয়। মেটাবোলাইজড মানে যাতে তার রূপটা চেঞ্জ করতে পারে। রূপ চেঞ্জ করে কি হবে, আইদার সে পুনরায় কিছু কাজ করবে অথবা এলিমিনেট হবে। তো রূপ চেঞ্জ করলো,
রূপ চেঞ্জ করে সে দ্রুত কোথায় গেল, কিডনিতে গেল, কিডনিতে গিয়ে কিন্তু এলিমিনেট হলো। তার মানে আমি বলতে চাইছি তুমি যদি দ্রুত গাড়ি চালাও তাহলে দ্রুত ঘর পৌঁছে ঘরের মধ্যে ঢুকে যাবে, রাস্তায় তোমার কোনো বেশি ইফেক্ট থাকবে না। দ্রুত গাড়ি চালাচ্ছি, দ্রুত ঘরের মধ্যে ঢুকে বাইরে বেরিয়ে যাচ্ছি, দ্রুত গাড়ি চালাচ্ছি, দ্রুত ঘরের মধ্যে ঢুকে বাইরে বেরিয়ে যাচ্ছি, দ্রুত গাড়ি চালাচ্ছি, দ্রুত ঘরের মধ্যে ঢুকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তাহলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইফেক্টটা, আবার আমাকে তাহলে কি করতে হবে, পুশ করতে হবে। দ্রুত গাড়ি চালাচ্ছি, দ্রুত ঘরের মধ্যে ঢুকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে আমার কিন্তু মাল্টিপল এখানে কিন্তু ডোজিং শিডিউল তৈরি করতে হচ্ছে। তাহলে আমাকে এখানে কি করা হচ্ছে, মাল্টিপল ডোজিং শিডিউল তৈরি করা হচ্ছে, মাল্টিপল ডোজিং শিডিউল। মাল্টিপল ডোজিং শিডিউল যদি আমাকে দিতে হয় তাহলে আমার কি অসুবিধা হতে পারে না, ফার্স্ট অসুবিধা দেখো সেটা হচ্ছে বারবার করে তোমায় কিন্তু ওষুধ দিতে হচ্ছে। তার মানে একটা ওষুধ তোমাকে বারবার করে প্রয়োগ করতে হচ্ছে, তার মানে তোমার কিন্তু বারবার করে একটা ওষুধটা কিনতে হচ্ছে, তার মানে কি ইকোনমিক্যাল তোমার একটা বার্ডেন কিন্তু বেশি করে আসছে। আচ্ছা, আর কি অসুবিধা হতে পারে, আর কি অসুবিধা হতে পারে? সেকেন্ড অসুবিধা তুমি দেখো বারবার করে ওষুধ কিন্তু কনসেন্ট্রেশন কি হচ্ছে, প্লাজমাতে কমে যাচ্ছে। একবার দেখো সাডেনলি কনসেন্ট্রেশন হুট করে পিক নিল, তারপর দ্রুত কি করলো, ফল করলো। একে বলা হয় ডোজ ডাম্পিং, একে বলা হয় ডোজ ডাম্পিং, কমে যাচ্ছে। তারপর কি হতে পারে, তারপর কি হতে পারে, টক্সিসিটির লেভেল বাড়তে পারে, কারণ বারবার করে তুমি যাচ্ছ, দেখো বারবার করে টক্সিক লেভেলে পৌঁছানোর একটা চান্স রয়েছে। তাহলে দেখো এইটুকু পার্ট প্রথমে টক্সিক লেভেলে পৌঁছলো, টক্সিটি তৈরি করলো, এইটুকু পার্ট টক্সিটি তৈরি করলো, এইটুকু পার্ট টক্সিটি, তাহলে কি টক্সিসিটির পরিমাণ বাড়ছে না কমছে, তার মানে টক্সিসিটির পরিমাণ কিন্তু বাড়তে পারে। বাড়তে পারে। আর কি হতে পারে না, পোর পেশেন্ট কমপ্লায়েন্স, পোর পেশেন্ট কমপ্লায়েন্স। তার মানে ধরো কমপ্লায়েন্স মানে কি, কমপ্লায়েন্স মানে কমপ্লাই করা, সহমত হওয়া। তার মানে ধরো সাপোজ আমার 9টার সময় ওষুধটা খাওয়া দরকার, আমি খেলাম, ব্যথাটা কমে গেল 10টার মধ্যে, আবার 10টার সময় ডোজটা আমার চাপানো দরকার, খেলাম, আবার প্রত্যেক ঘন্টায় আমাকে ডোজ দিতে হবে। তাহলে আমি যদি একটা ঘন্টা ভুলে যাই তাহলে আমার ব্যথাটা আবার প্রচন্ড বেড়ে যাবে, বা আমার আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে আমি প্রতি ঘন্টা আমাকে হিসাব করে করে মনে রাখতে হচ্ছে, আমার ঘড়ি ভুল থাকতে পারে, আমার ঘুম ধরে যেতে পারে, আমি ক্লান্ত হয়ে যেতে পারি, আমি কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারি, আমি কোনো ভুলে যেতে পারি, তাহলে কি হবে, ডোজটা মিস করে গেল। তার মানে কি ডোজের সঙ্গে আমার কিন্তু কমপ্লাই হলো না বা সহমত হলো না, দ্যাট ইজ কল্ড নন কমপ্লায়েন্স। তাহলে নন কমপ্লায়েন্স মানে কি, পোর পেশেন্ট কমপ্লায়েন্স। তার মানে পেশেন্ট কিন্তু প্রপারলি ডোজিং শিডিউলের সঙ্গে সহমত হলো না, সে প্রপারলি কিন্তু নিতে পারলো না। ধরো সাপোজ আমি একটা ওষুধ খেতে ভুলে গেলাম, দ্যাট ইজ অলসো পেশেন্ট নন কমপ্লায়েন্স। ধরো আমি একটা ওষুধ চিনতে পারলাম না, দেখলাম না, দ্যাট ইজ অলসো নন কমপ্লায়েন্স। তো পেশেন্ট ডোজ কমপ্লায়েন্সের উপর আমি পরে পড়াবো, আমরা ডিটেলসে আরো পড়াবো। সো পোর পেশেন্ট কমপ্লায়েন্স হতে পারে। এছাড়া আর কি হতে পারে দেখো না, এছাড়া তোমার কিন্তু আরেকটা সমস্যা হতে পারে, কি হতে পারে না, এছাড়া তোমার কিন্তু ধরো ধরো তোমার এই ধরো স্টমাক, এই ধরো স্টমাক, স্টমাকে কি আছে না, স্টমাকে তোমার একটা ইম্পর্টেন্ট ইনঅর্গানিক অ্যাসিড রয়েছে, দ্যাট ইজ কল্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এখানে রয়েছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমি কনসেন্ট্রেশন স্টমাকে বাড়বে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়বে, তখন যে সমস্ত ওষুধগুলো অ্যাসিডে ব্রেকডাউন হয়ে যায়, যে সমস্ত ওষুধগুলো অ্যাসিডে ব্রেকডাউন হয়ে যায়, সেই সব ওষুধগুলো স্টমাকেই ব্রেকডাউন হয়ে যাবে। কারণ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে যে সমস্ত ওষুধগুলো অ্যাসিডেই ব্রেকডাউন হয়, ডিসোসিয়েট হয়, তাকে আমরা অ্যাসিড লায়াবল ডিসোসিয়েশন বলে থাকি, অ্যাসিড লায়াবল ডিসোসিয়েশন। তাহলে
অ্যাসিডের মধ্যেই যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে ওষুধটি প্রপারলি অ্যাবজর্পশন হবে না, কারণ স্টমাক থেকে প্রপার অ্যাবজর্পশন হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার প্লাজমা কনসেন্ট্রেশন নো এফেক্ট লেভেলে চলে যাবে, নষ্ট হলো। তার মানে এই ওষুধটিকে আমি যদি স্টমাকের মধ্য থেকে আমি যদি তাকে ইন্টেস্টাইনে, স্টমাকের মধ্য থেকে আমি যদি তাকে ইন্টেস্টাইনে নিয়ে যেতে পারতাম, তাহলে এই ওষুধগুলো যদি এখানে ব্রেকডাউন না হয়ে ইন্টেস্টাইনে এসে যদি ব্রেকডাউন হতো, দিয়ে যদি জেজুনামে শোষিত হতো, তাহলে কি হতো না, তাহলে কিন্তু এ প্রপারলি রক্তে মিশতে পারতো এবং প্রপার কিন্তু আমার একটা কনসেন্ট্রেশন আসতো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই ওষুধগুলোর মধ্যে অনেকেই কিন্তু অ্যাসিড লায়াবল ডিসোসিয়েশনের জন্য স্টমাকে ব্রেকডাউন হয়ে যায়, তার ফলে কিন্তু অনেকের কিন্তু এই নো ইফেক্ট জোনে, কারণ আমাদের স্টমাকে ব্রেকডাউন হয় তাহলে এখান থেকে খুব পুর অ্যাবজর্পশন হচ্ছে, তাহলে অল্প কনসেন্ট্রেশন যদি প্লাজমাতে আসে তাহলে সেখানে কি হবে, নো ইফেক্ট তৈরি হবে, তার মানে সেটা কি লস হবে। তো এই সব কেস ছাড়াও আরেকটা ঘটনা বলি, ধরো তোমার ধরো তাহলে কি, এটাও কিন্তু একটা সাইড ইফেক্ট, এটাও কিন্তু এই ধরনের ডোজ মানে ট্যাবলেটের একটা প্রধান সমস্যা। আমাদের বডিতে বডি নির্দিষ্ট একটা টাইম সাইকেল আছে, বডি নির্দিষ্ট একটা টাইম রিদম আছে, যে রিদমে পার্টিকুলার রিদমে সেই পার্টিকুলার হরমোন, সেই পার্টিকুলার এনজাইমস, সেই পার্টিকুলার মেটাবোলাইটস সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে বা কাজ করে, তাকে আমরা সার্কাডিয়ান রিদম বলে থাকি, তাকে আমরা কি বলে থাকি, সার্কাডিয়ান রিদম, সার্কাডিয়ান রিদম। ধরো কারুর ভোরের দিকে ধরো তোমার আমাদের বডিতে যে তোমার ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড হরমোন রয়েছে, সেই স্টেরয়েড হরমোনের রিলিজটা ভোরের দিকে বেশি করে পিক হয়। তার মানে আমাদের আর্লি মর্নিং এ আমাদের কি হয়, গ্লুকোকর্টিকয়েড বেশি করে রিলিজ হয়। যত দিনের আলো বাড়তে থাকে তাহলে গ্লুকোকর্টিকয়েডের লেভেল কমতে থাকে, সন্ধ্যার দিকে লেভেল ডাউন থাকে, আবার রাত 12টার পর থেকে গ্লুকোকর্টিকয়েড বাড়তে থাকে। তাহলে গ্লুকোকর্টিকয়েড লেভেল যদি বেশি করে পিক হয় তাহলে গ্লুকোকর্টিকয়েড আমাদের কিন্তু ওয়াটার মিনিমাল হলেও মিনারেলোকর্টিকয়েড এবং গ্লুকোকর্টিকয়েড দুজনই আমাদের কিন্তু বডিতে ওয়াটার রিটেনশন ঘটায়। কি করলো বডিতে ওয়াটার পরিমাণ বাড়ায়, ওয়াটারের প্রিজার্ভ, রিটেনশন মানে প্রিজার্ভেশন, তাহলে বডির মধ্যে ওয়াটার এবং সল্টের রিটেনশন ঘটায়। তাহলে বডির মধ্যে ওয়াটার এবং সল্টের রিটেনশন যত ঘটবে তত কি হবে, তত কিন্তু আর্লি মর্নিং অনেকের কিন্তু ব্লাড প্রেসার বাড়বে। গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেলোকর্টিকয়েড এরা কিন্তু বডির বায়োলজিক্যাল ক্লক ফলো করতে গিয়ে দেখা গেছে যে দিনের একটা নির্দিষ্ট টাইম, ধরো সাপোজ তোমার আর্লি মর্নিং থেকে কিন্তু এদের সিক্রেশন রেটটা কিন্তু অনেকটা বাড়ে এবং সিক্রেশন ভলিউমটা কিন্তু অনেকটা বাড়ে, এবং এরা কিন্তু আমাদের বডিতে ফ্লুইড রিটেনশন ঘটাবে। তো ফ্লুইড রিটেনশন যত ঘটাবে তত কিন্তু ব্লাড প্রেসার বাড়বে, সো ব্লাড প্রেসার যত বাড়বে তত কিন্তু তোমার আর্লি মর্নিং স্ট্রোক, আর্লি মর্নিং হার্ট অ্যাটাক এগুলোর চান্স বাড়বে। তো সেক্ষেত্রে আমি যদি এই ব্লাড প্রেসারের ওষুধটা আমি যদি এরকম বারবার করে প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু ব্লাড প্রেসারটা কন্ট্রোলে থাকবে। তো আমার অনেক সময় ঘুম ধরে গেছে, আমি আর্লি মর্নিং উঠতে পারলাম না, আমি খেতে ভুলে গেলাম, তার মানে কি এখানেও কিন্তু পোর পেশেন্ট কমপ্লায়েন্স হচ্ছে। তার মানে এই ধরনের যে ডোজিং শিডিউল বারবার করে প্রয়োগ করা সেটা কিন্তু আমাদের সার্কাডিয়ান রিদিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হতে পারে। তার ফলে আমি একটা এক্সাম্পল দিলে হাজারো একটা এক্সাম্পল আছে যারা কিন্তু আমাদের বডির নর্মাল রিদিমকে ফলো করে, যে সমস্ত হরমোন, যে সমস্ত এনজাইম, যে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি পার্টিকুলার টাইম জোনে বেশি করে হয়ে থাকে। তাহলে আমাকে সেগুলোকে যদি কন্ট্রোল করতে হয় ওষুধ দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা সেই টাইমে যে টাইম জোনে এই
মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে আমি কন্ট্রোল করতে চাইছি, তাহলে সেই টাইম জোনে আমাকে কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে সেই টাইম জোনে আমি যদি প্রয়োগ করতে না পারি, তাহলে সেই মেটাবলিক অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেই টাইম জোনে আমাকে ওষুধটি প্রয়োগ করতে হবে, বাট বারবার করে সেই টাইম জোনে ওষুধটি খাওয়া আমার ক্ষেত্রে ফিজিবল না হতে পারে। তো ফিজিবল যদি না হয় তাহলে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এই ধরনের যে ডোজিং বা এই ধরনের ট্যাবলেট, তারা কিন্তু আমাদের বডির সার্কাডিয়ান রিদমের সঙ্গে বা বডির ওন ভাষা, নিজের ভাষার সঙ্গে পরিচিত নয় বা সহমত নয়, রিদমের সঙ্গে কিন্তু সহমত নয়। তার ফলে কিন্তু এই ধরনের ডোজিং শিডিউল থাকলে আমাদের কিন্তু অনেক সময় সমস্যা ঘটতে পারে। তো এতগুলো কিন্তু অসুবিধা দেখলাম, বাট অবশ্যই কিছু সুবিধা আছে। সুবিধা কি আছে না, এই ধরনের ট্যাবলেট কিন্তু দ্রুত সিমটমসকে রিলিভ করে এবং এই ধরনের ট্যাবলেট কিন্তু দ্রুত ইমার্জেন্সিকে ম্যানেজমেন্ট ঘটায়। হ্যাঁ, অবশ্যই টক্সিক লেভেল থাকলেও আমাদের কিন্তু দ্রুত কাজ করে। তাহলে এই ধরনের ট্যাবলেট কিন্তু দ্রুত কাজ করতে সাহায্য করে, দ্যাট ইজ দ্য বিগেস্ট বেনিফিট। আর বাট কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। এই যে ধরনের ট্যাবলেট, এই ট্যাবলেটকে আমরা বলে থাকি ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট। এই ট্যাবলেটকে আমরা বলে থাকি ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট। বাট দেখো তো, আমি এই গ্রাফে যদি এরকম ভাবে একটা গ্রাফ আঁকি, যে আমি কি করলাম, আচ্ছা এগুলো যেমন ছিল যেমন ছিল যেমন ছিল, আমি এই গ্রাফে একটা গ্রাফটার ফলো করো। জাস্ট ফলো ফলো। তাহলে গ্রাফটা আমার কি হচ্ছে দেখো, ট্যাবলেটটা আস্তে 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 করে রিলিজ করছে। ট্যাবলেটটা এই করলাম, ট্যাবলেটের মলিকিউলগুলো রক্তে আস্তে 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 করে কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। দেখো আস্তে 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 করে কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। দেখো এই লাইনটা ক্রস করে গেছে, এই লাইনটা যেই ক্রস করে গেছে, দেখো তুমি এখানে দেখো এই লাইনটা আর এই লাইনটা ভালো করে, আগের এক্সাম্পলে দেখো এই লাইনটা, এই পয়েন্টটা দেখো, আগের এক্সাম্পলে এই পয়েন্টটা দেখো আর এই পয়েন্টটা দেখো। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে ওঠার পয়েন্ট এবং ফিরে আসার পয়েন্ট কত কাছাকাছি, কত কাছাকাছি। দেখো ওঠার পয়েন্ট আর ফিরে আসার পয়েন্ট আগের গ্রাফটায় লক্ষ্য করো, ওঠার পয়েন্ট আর ফিরে আসার পয়েন্ট কত কাছাকাছি, ওঠার পয়েন্ট আর ফিরে আসার পয়েন্ট কত কাছাকাছি, জাস্ট কম্পেয়ার। আমি এটাকে একটু পরিষ্কার করে দেখি। ধরো আগের গ্রাফটা আমি এখানে আঁকি, দিস ইজ টাইম জোন, দিস ইজ প্লাজমা কনসেন্ট্রেশন জোন। প্রথমে কি হয়েছিল, জাস্ট এই, সো এটা হচ্ছে টক্সিক, মিনিমাম টক্সিক লেভেল, টক্সিক লেভেল। আর ধরো মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, নট কনসেন্ট্রেশন, ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেল। তাহলে দেখো প্রথম গ্রাফে দেখো এটা কি ইমিডিয়েট রিলিজ ড্রাগ, ইমিডিয়েট রিলিজ ড্রাগ। প্রথম গ্রাফে দেখো এই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেল থেকে ওঠা এবং পুনরায় মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেলে ফিরে আসার রেট কিন্তু অনেকটা বেশি, তাড়াতাড়ি, অনেকটা কুইক। টাইম জোনটা দেখো অনেকটা কুইক। এখানে দেখো মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেল থেকে ওঠা এবং মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেলে ফিরে আসার জোন কিন্তু, টাইম জোন কিন্তু অনেকটা ছোট, তার মানে কিন্তু দ্রুত ফিরে আসছে। তাহলে দ্রুত ফিরে আসছে বলতে, দ্রুত ফিরে আসার ফলে দ্রুত কিন্তু ইফেক্টটাও কমে যাচ্ছে, তার মানে তোমাকে বারবার করে প্রয়োগ করতে হচ্ছে। বাট
আমি যদি এরকম ভাবে একটা ট্যাবলেট করতে পারতাম, বানাতে পারতাম, কি করতাম না, ধরে নাও এরকম যদি গ্রাফটা হতো, তার মানে এইটা হচ্ছে টক্সিক, মিনিমাম টক্সিক, মিনিমাম টক্সিক লেভেল। তার মানে এইখানে টাচ করলে টক্সিসিটি তৈরি হবে এবং এর উপরে যত বেশি যাব তত বেশি টক্সিসিটি বাড়বে। দ্যাট ইজ কল্ড মিনিমাম টক্সিক লেভেল। আর এইটা হচ্ছে, ধরে নাও মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেল। এইবারে দেখো, তাহলে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেলের উপরে উঠলে তবেই কিন্তু সে আমাদের বডিতে ইফেক্ট তৈরি করতে পারবে। আর টক্সিক লেভেলের নিচে থাকতে বলেছি, তাহলে কনসেন্ট্রেশন মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লেভেলের উপরে থাকতে বলেছি এবং টক্সিক লেভেলের নিচে থাকতে বলেছি, তবেই কিন্তু এটা ইফেক্টিভ ভাবে কাজ করবে। মানে এইটুকু পার্টটাই শুধুমাত্র ইফেক্টিভ ভাবে কাজ করবে, এইটুকু পার্টটাই শুধুমাত্র ইফেক্টিভ ভাবে কাজ করবে। দ্যাট ইজ কল্ড ইফেক্টিভ জোন ধরতে পারি। তাহলে এটাও ইফেক্টিভ জোন ধরতে পারি। ধরে নিলাম এটাও ইফেক্টিভ জোন ধরতে পারি। তাহলে দেখো এখানে ইফেক্টিভ জোনটা কত ছোট, এখানে ইফেক্টিভ জোনটা দেখো কত বড়। তার মানে এই উপরে উঠার পয়েন্ট এবং নিচে নামার পয়েন্টের মধ্যে কতক্ষণ টাইম লাগছে দেখো। তার মানে আমাদের এখানটায় প্লাজমা কনসেন্ট্রেশন, এটা টাইম, প্লাজমা কনসেন্ট্রেশন এবং টাইম। তাহলে দেখো প্লাজমা কনসেন্ট্রেশন কতক্ষণ থাকছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এখানটায় প্লাজমা কনসেন্ট্রেশন খুব অল্প পরিমাণে থাকছে, অল্পক্ষণ ধরে থাকছে, ইফেক্টিভ প্লাজমা কনসেন্ট্রেশন বা ইফেক্টিভ জোন। বাট এখানে ইফেক্টিভ জোন অফ প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগে কিন্তু অনেকক্ষণ ধরে থাকছে। তাহলে আমার এটা আগের যেগুলো অসুবিধা ছিল সেগুলো কিন্তু কমাবে। লাইক তোমার কার মতো না, তোমার কিন্তু ওই অল্প অল্প করে দমকা দমকা যে এখন বৃষ্টি হচ্ছে, তোমার যেটা ঠান্ডা ভাব অনেকক্ষণ ধরে বজায় রাখছে। যদি হুট করে একবার বৃষ্টি হয়ে থেমে যেত, একবার বৃষ্টি হলো থেমে গেল, আরেকবার বৃষ্টি হলো কখনো সপ্তাহে একবার দুবার থেমে গেল, তাহলে কি খুব একটা বেশি ঠান্ডা ভাব থাকবে না। বাট একটু বৃষ্টি হলো, ঝিরঝির 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 করে অনেকক্ষণ বৃষ্টি চললো, তাহলে কি ঠান্ডা ভাবটা বজায় রাখছে, তুমি কিন্তু সেই গরমটা কিন্তু অনুভব করতে পারছো না। তার মানে ডেফিনেটলি এটা তোমার সেই নিম্ন চাপের ঝিরঝির ঝিরঝির করা বৃষ্টির মতো গরমকালে, যেটা কিন্তু আমাদের অনেকটা স্বস্তি দিচ্ছে। বাট এর কিন্তু যেটা এর অসুবিধা সেটা কিন্তু এর সুবিধা, কারণ এর অসুবিধাগুলো লক্ষ্য রেখেই কিন্তু আমি এটাকে বানিয়েছি। বাট অবভিয়াসলি এর যেটা সুবিধা এর সেটা অসুবিধা। এর সুবিধা কি ছিল? এটা হচ্ছে ইমিডিয়েট রিলিজ। ইমিডিয়েট রিলিজের কি সুবিধা ছিল না, ইমার্জেন্সির জন্য। কারণ কি না, এর দ্রুত রিলিজ করেছিল, দেখো দ্রুত কনসেন্ট্রেশন বেড়েছে। বাট এর কনসেন্ট্রেশন, ধরো এখানে আমি ড্রাগ দিয়েছি, বাট এ কিন্তু রিলিজ করেছে জাস্ট এরকম ভাবে, জাস্ট এরকম ভাবে রিলিজ করেছে। জাস্ট রিলিজ করতে কিন্তু অনেকটা টাইম গেছে, অনেকটা টাইম গেছে, অনেকটা টাইম গেছে, দিয়ে কিন্তু তোমার জাস্ট এরকম ভাবে এসেছে। দেখো রিলিজ করতে দেখো অনেকটা টাইম গেছে, রিলিজ করতে কিন্তু অনেকটা টাইম গেছে এবং অল্প অল্প করে রিলিজ করেছে, অল্প অল্প করে রিলিজ করেছে, দেন কিন্তু পরপর করে কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু বাড়িয়েছে এবং আস্তে আস্তে করে রিলিজ হচ্ছে, আস্তে আস্তে করে কনসেন্ট্রেশন বাড়ছে এবং অনেকক্ষণ ধরে মেনটেন করে আছে। তাহলে এই মডিফিকেশনটা কেন করলাম? কারণ একবার ডোজ দিলেই দেখো বডির মধ্যে অনেকক্ষণ থাকছে। তার মানে এ কিন্তু ক্রনিক কোনো অসুখের জন্য ভালো মতন করে কাজ করে। তাহলে ক্রনিক ইলনেস, যেমন ক্রনিক হাইপারটেনশন,
অ্যাকিউট হাইপারটেনসিভ ইমার্জেন্সির ক্ষেত্রে আই ক্যান নট চুজ দিস ড্রাগ, কারণ এ কিন্তু দ্রুত কাজ করবে না। অ্যাকিউটের ক্ষেত্রে কিন্তু আমি ইমিডিয়েট রিলিজ কোনো ড্রাগ আমি চুজ করব। বাট ক্রনিক হাইপারটেনশন বা ক্রনিক হাইপারটেনসিভ কেসের ক্ষেত্রে, মেবি ক্রনিক কিডনি ইঞ্জুরি ডিউ টু ক্রনিক হাইপারটেনশন, সেক্ষেত্রে কিন্তু আমি ক্রনিক ইলনেস, ক্রনিক ব্যথা আছে, তাহলে ব্যথার লেভেলটা যাতে দমে থাকে তার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ড্রাগের ইফেক্টটা আমি বডিতে রাখছি। তারপরে ক্রনিক ইলনেসের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। সাধারণত সিঙ্গেল ডোজ এনাফ, সাধারণত সিঙ্গেল ডোজ এনাফ, একবার ডোজ দিলেই কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা এগুলো কিন্তু বোঝাই থাকতে পারে। তাতে সুবিধা কি হচ্ছে, বারবার করে আমাকে ডোজ নিতে হচ্ছে না, বারবার করে আমাকে ওষুধ কিনতে হচ্ছে না। একটা ওষুধ কিনলেই আমার একদিন কেটে গেল। তার মানে আমার ইকোনমিক্যাল সাশ্রয়ও কিন্তু হয়ে উঠছে। তার মানে আমার কিন্তু ইকোনমিক্যাল অ্যাডভান্টেজও আমি ভোগ করছি। মেনটেনেন্স অফ ডিজিজ, এটাকে আমি এখানে লিখতে পারি মেনটেনেন্স অফ ক্রনিক ডিজিজ। তাহলে এগুলো কিন্তু ক্রনিক ইলনেসের কিন্তু মেনটেন করতে সাহায্য করছে, ইকোনমিক্যাল অ্যাওয়ারনেস বজায় রাখছে। নম্বর 3 হচ্ছে এরা কিন্তু ওই পেশেন্ট নন কমপ্লায়েন্স, আমি একবার খেলে আমার ভুলে যাওয়ার কথা, আমি সকালবেলা উঠে ওষুধ খেয়ে আমি ভুলে যাওয়ার কথা, আর আমার সকালবেলা খাবো, 8টার সময় খাবো, 10টার সময় খাবো, 12টার সময় খাবো, 3টের সময় খাবো, 4টার সময় খাবো, রাত্রেবেলা ভোরবেলা খাবো, ভোর 4টার সময় খেতে হবে, রাত 3টের সময় খেতে হবে। তার মানে কি, সেখানে কিন্তু নন কমপ্লায়েন্স চান্স বেশি। বাট এখানে সিঙ্গেল ডোজ ওয়েল ম্যানেজ, তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স খুব ভালো, তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স কিন্তু গুড। এবং এরা কিন্তু দীর্ঘক্ষণ বডিতে থাকছে, আস্তে আস্তে করে রিলিজ হচ্ছে, আস্তে করে রিলিজ হচ্ছে, এবং বডির মধ্যে কনসেন্ট্রেশন দীর্ঘক্ষণ থাকছে, ইফেক্টিভ জোনে দীর্ঘক্ষণ থাকছে। তার ফলে কিন্তু বডির যে ওই সার্কেডিয়ান রিদিম বলেছিলাম, যে কোনো কিছু বডির বিভিন্ন রিদিম অনুযায়ী বাড়ে, সকালবেলা বাড়ে, কখনো সন্ধ্যাবেলা বাড়ে, কখনো দুপুরবেলা বাড়ে, কখনো আর্লি ইভিনিং এ বাড়ে, কখনো লেট ইভিনিং এ বাড়ে, কখনো লেট নাইটে বাড়ে, কখনো আর্লি মর্নিং এ বাড়ে। তাহলে সেই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এই ওষুধের দ্বারা, আমি বলেছিলাম আর্লি মর্নিং হাইপারটেনসিভ ইমার্জেন্সি অনেক সময় ঘটে, স্ট্রোক, হার্ট অ্যাটাক। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি একটা এরকম ধরনের এক্সটেন্ডেড পরিমাণে যেটা ইফেক্টিভ জোনে দীর্ঘক্ষণ থাকবে, সেরকম যদি আমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিই, তাহলে সে ভোরবেলা ইমার্জেন্সিটাকে হতে দিবে না, সে কিন্তু ভোরবেলাও প্রেসারটাকে নিয়ন্ত্রণে রাখবে। তার মানে বেসিক্যালি এরা কিন্তু কমপ্লাই উইথ বডিজ সার্কাডিয়ান রিদম। এবং শুধু তাই নয়, এদের মধ্যে আবার কিছু কিছু ওষুধ তাদেরকে প্রপার টার্গেটে পৌঁছে দেওয়া হচ্ছে। ধরো সাপোজ আমার আলসারেটিভ কোলাইটিস, ধরো কোলন মানে বিশেষ করে লার্জ ইন্টেস্টাইন, তো এখানে একটা আলসার হয়েছে, তো আমি ওষুধটিকে আমি কিন্তু অ্যাবজর্ব না করে প্রপার এই জায়গায় পৌঁছাবো। তাহলে এমন ভাবে আমি ওষুধের মধ্যে কিছু পরিবর্তন আনবো যে কিন্তু ইন্টেস্টাইন বা স্টমাককে বাইপাস করে কোলনে আসবে, দিয়ে কিন্তু প্রপার কিন্তু কাজ করবে। দ্যাট ইজ কল্ড আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমি কিন্তু লোকাল অ্যাপ্লিকেশন করলাম, তো সেটাও হতে পারে, দীর্ঘক্ষণ ধরে এখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কিছু কিছু ওষুধকে আমরা প্রপার টার্গেটে ওরিয়েন্টেড করে তুলতে পারি। তো এই যে আমি চেঞ্জ করলাম, একে আমরা বলি মডিফাইড রিলিজ ড্রাগ সিস্টেম, একে আমরা বলে থাকি মডিফাইড রিলিজ ড্রাগ সিস্টেম, দ্যাট ইজ কল্ড মডিফাইড রিলিজ ড্রাগ সিস্টেম। তো এই মডিফাইড রিলিজ ড্রাগ সিস্টেম আর ইমিডিয়েট রিলিজ, এটা হয়েছিল ইমিডিয়েট রিলিজ ড্রাগ সিস্টেম, এই দুটো কিন্তু আমরা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। এবং এরা কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে, এরা কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। আমরা জিরো অর্ডার কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এগুলো আমরা আসবো আমাদের জন্য পরের লেকচারে
আমরা ওয়েট করে যাব, কারণ আজকে অনেক গভীর রাত হয়ে গেছে, অলমোস্ট তোমার 11:30। তো অনেকেই হয়তো ডিনার করবে। তো তোমরা ভালোভাবে একটা একটা সুন্দর, হেলদি এবং খুব ক্রেজি একটা ডিনার করো। আমিও একটু পর আমিও কিন্তু ডিনার করব। তবে যাওয়ার আগে আগে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলে দিই। আমি 3টি জিনিস বলবো। ফার্মাসি যারা ভর্তি এখনো হওনি বা যারা ভর্তি হওয়ার ব্যাপারে কিন্তু মনস্থির করেছো 2025-এর ক্ষেত্রে, 2025-এর ক্ষেত্রে বি ফার্মে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কোনো হোম সেন্টার থাকছে না, কোনো হোম সেন্টার থাকছে না। তো যেহেতু কোনো হোম সেন্টার থাকবে না, তার ফলে যে সমস্ত মানুষজন তোমাকে ভুল বুঝাচ্ছে যে কোনো পড়াশোনা প্রপারলি করতে হবে না, সব আমরা দেখে নিব, পাস করে যাবি, ভর্তি হয়ে যাও, তো টাকাটা মুঠিয়ে পকেটে পড়ে দিচ্ছে এবং কোনো রকম ভাবে পড়াশোনা করাচ্ছে না। তোমাদের মধ্যে অনেকেই দেখবে তোমার বন্ধু বান্ধব ভর্তি হয়ে গেছো, বাট একটা দিনও পড়াশোনা হয়নি। তোমরা ধরো আজকে 2 মাস ভর্তি হয়ে বসে আছো, কোনো পড়াশোনা হয়নি। বাট আমরা সগর্বে বলতে পারি আমরা এই ভারতবর্ষের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু মার্চ মাস থেকে ক্লাস শুরু করেছি, মার্চ মাস থেকে ক্লাস শুরু করেছি। চাইলে এভিডেন্স দেখিয়ে দিব। 1 নম্বর পয়েন্ট। তার মানে তুমি যদি একটা ছেলে মার্চ মাস থেকে যদি ক্লাস শুরু করে, তুমি যদি 2 মাস বসে থাকলে, কেন তোমাকে বসিয়ে রাখা হয়েছে? কেন তোমাকে বসিয়ে রাখা হয়েছে? তাদের কি পড়ানোর কোনো ক্যাপাসিটি নেই? তাহলে কিসের কলেজ? তাহলে কিসের কেন তোমাকে জীবন সর্বনাশ করার জন্য ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য ডেকেছিল? তুমি 1 টাকা দাও কি 1000 টাকা দাও, তুমি আমাকে বলো একটা কথা। তুমি ধরো 1 টাকা দিয়ে কোনো কলেজে বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে, আজকাল প্রচুর অ্যাড, তার ফলে মাথা ঘুরিয়ে যাওয়ার চান্স বেশি। তুমি ধরো ভর্তি হলে, তাহলে এই 1 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তুমি যদি পাস করতে না পারো, তুমি যদি কোনো তোমাকে হেল্পের ভরসায় ভর্তি করে দিচ্ছে, বা তুমি যদি হেল্প না পাও, তোমার যদি না পড়াশোনা হয়, তুমি যদি পাস করতে ফার্মাসি না পারো, তাহলে তোমার সেই 1 টাকাটা লস হলো না লাভ হলো? তোমার সময়টা লস হলো লাভ হলো? তোমার আশাটা লস হলো লাভ হলো? তোমার অপেক্ষাটা লস হলো লাভ হলো? তার মানে কি পুরোটাই লস। আর তুমিও বলতে পারবে না, তারা বলবে তোমাকে পড়তে কে বারণ করেছিল? আরে তুমি পড়ালে তবেই তো পড়বো। তুমি শুরু করবে বলছো যে আমাদেরও হবে, আমাদেরও হবে, কবে হবে? এই তো মে মাস, অর্ধেক হয়ে গেল বছরে। 2025-এর বছরের অর্ধেক হয়ে গেল, কবে হবে? পুজোর পর হবে ক্লাস, 3 মাস 4 মাস পর পরীক্ষা। কিচ্ছু শিখলাম না। একটা ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, অ্যানাটমি ফিজিওলজি এবং সোশিওলজি, সোশ্যাল ফার্মাসি। এই 5টা সাবজেক্ট কিন্তু একটা টপিক্সের সামান্য অংশ। আমি দেখো এতক্ষণ পড়াতে আমার জাস্ট অলমোস্ট কটা থেকে শুরু করেছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1 মিনিট, হ্যাঁ অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, তাও সামান্যতম পড়াতে কি। তাহলে যদি আমি প্রপারলি যদি বুঝে 5টা টপিক সাবজেক্ট পড়তে হয়, তাহলে কত ঘন্টা লাগতে পারে বুঝতে পারছো? আর তুমি কিনা ভর্তি হয়ে বসে আছো, তোমাকে বসে রাখা হয়েছে। তাহলে যেখানে কিন্তু পড়াশোনা হচ্ছে না, এখনো বলছি বাবু সাবধান হয়ে যাও, সামনের দিন বড় ভয়ানক। তাহলে তোমার কিন্তু হোম সেন্টার পড়বে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। কোথায় পরীক্ষা পড়বে? গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, যেখানে 14টা গার্ড থাকবে, 5টা থেকে 6টা সামনের দিকে এবং পেছনের দিকে তোমার সিসিটিভি ক্যামেরা থাকবে। এবং তখন তুমি যদি সামান্যতম এরকম জাস্ট মাথাটা ঘুরাও, হুট করে কলারটা গার্ড ধরে নেবে, দিয়ে খাতাটা ছাড়িয়ে নেবে। আর তুমি তখন বসে কি করে উসকুস করবে, এদিকে তাকাবে ওদিকে তাকাবে, হাত মলবে, ঘাম বেরাবে, ভয় হবে, রাগ হবে, ক্রোধ হবে, টেনশন হবে। দরকার কি আছে? পড়াশোনা করো না, যে জায়গায় পড়াশোনা হয় সেখানে ভর্তি হও। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের যেখানেই পড়ো না কেন, একটাই নিয়ম, রেজিস্ট্রেশন পাওয়ার আগে তোমাকে কিন্তু একটা স্ক্রিনিং পরীক্ষা দিতে হবে, যার নাম হচ্ছে তোমার এক্সিট এক্সাম। আশা করি অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। এক্সিট এক্সাম অনেকে 5টা মিথ্যে কথা বলে। 1 নম্বর মিথ্যে কথা, এক্সিট এক্সাম হবে না। 2 নম্বর মিথ্যে কথা, এক্সিট এক্সাম তো আজও হয়নি, তার মানে তোমাদেরও হবে না। 3 নম্বর হচ্ছে এক্সিট এক্সাম যদি হয় আমাদের লোক আছে, সেখানে ম্যানেজ করে দিব। 4 নম্বর মিথ্যে কথা, এক্সিট এক্সাম ও অটোমেটিক পাস করে যাবে, তেমন কোনো কিছু নেই, আপনি জাস্ট মা বাবার নাম লিখলে এক্সিট এক্সাম পাস করে যাবে। 5 নম্বর মিথ্যা কথা, এক্সিট এক্সাম নাকি কোর্টের অর্ডারে আটকে গেছে। এবারে আমি তোমাকে সত্যি কথাটা বলি, তোমরা পুরো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিবে,
পিসিআর ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে, সার্চ করে দেখে নেবে। এক্সিট এক্সামের বিরুদ্ধে কোনো কেস হয়নি। এক্সিট এক্সাম একটা সর্বভারতীয় পরীক্ষা এবং এখানে 11টা পেপারের পরীক্ষা হবে, 450 মার্কসের, 3 দিন পরীক্ষা হবে। তোমার কলকাতায় পরীক্ষা পড়তে পারে, দুর্গাপুর পরীক্ষা পড়তে পারে, এবং ফার্মাসি কাউন্সিল পরীক্ষা নিবে। এবং এই 11টা পেপার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যে টোটাল পেপার রয়েছে, প্রত্যেকটা এক্সামে কি ফার্মাসিউটিক্স পড়াচ্ছে, এখান থেকে তোমার কোশ্চেন আসবে, প্রত্যেকটা পেপার থেকে কোশ্চেন আসবে। 150 মার্কস 150 মার্কস 150 মার্কস, এই করে 450 মার্কসের 3টা পেপারে 11টা পেপার কাভার হবে। এবং প্রত্যেকের কিন্তু 50% নাম্বার পেলে তবেই কিন্তু কোয়ালিফাই করবে। তুমি 150-র মধ্যে 75 পেলে তবেই কিন্তু কোয়ালিফাই করবে। তার মানে তিনটাতে কত পেতে হবে টোটাল? 75 প্লাস 75 প্লাস 75, তার মানে 150 তুমি যদি না পাও তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হলে তোমার কি হবে? রেজিস্ট্রেশন পাবে না। আর যারা 22 সালে এক্সিট এক্সাম হওয়ার কথা ছিল, একটু দেরি হচ্ছে, কারণ সর্বভারতে এত মানুষ ফার্মাসি পড়ছে, তো তার ফলে সবার পরিকাঠামো তৈরি করতে হবে, তার জন্য একটু দেরি হচ্ছে। তার জন্য 22 সাল বা 23 সালে যারা পড়াশোনা করেছে তাদেরকে ক্লিয়ার ভাবে তাদেরকে কিন্তু তোমার মুচলেখা দিতে হয়েছে যে আমি মাত্র 1 বছরের জন্য রেজিস্ট্রেশন গ্রহণ করছি, দ্যাট ইজ প্রভিজনাল রেজিস্ট্রেশন। বাট এরপরে এক্সিট এক্সাম যখন আমাকে নেওয়া হবে তখন আমি অবশ্যই এক্সিট এক্সামে পার্টিসিপেট করব, এবং আমি যদি সফল হই তবেই কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কিন্তু কন্টিনিউ হবে, নাহলে আমার রেজিস্ট্রেশন সেই দিনকেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য বেশি ছোটাছুটি কিছু করতে হয় না, তুমি মাইন্ড সেট আপ করে নাও যে তোমার এক্সিট এক্সাম দিতেই হবে, এবং এক্সিট এক্সাম দিয়ে পাস করলে তবেই কিন্তু রেজিস্ট্রেশন তুমি অটোমেটিক ডাউনলোড করতে পারবে। 10 ঘন্টা 12 ঘন্টা এরকম ছোটাছুটি করতে হয় না, খুব ইজি প্রসেস। আর সরকার চাইছে একটু পড়াশোনা করা। তাহলে এক্সিট এক্সামে তুমি যদি টিকতে না পারো, এক্সামে টিকার উদ্দেশ্য কি? মাল্টিপল চয়েসের কোশ্চেন, এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন। এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হতে গেলে তোমায় কিন্তু কনসেপ্টটা তৈরি করতে হবে, তার মানে প্রত্যেকটা টপিকস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে। পড়তে তো হবেই, বাট অনুভব করতে হবে, বুঝতে হবে। তার জন্যই কিন্তু আমরা এত খাটাখাটি করে তোমাদের জন্য করে দিচ্ছি। এবং যারা আমাদের কাছে পড়াশোনা করছে, আমি তো বলবো আমরা কিন্তু ফার্মাসির ক্ষেত্রে তাদেরকে যথেষ্ট ওষুধ সম্পর্কে জানাই এবং যথেষ্ট কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করি। এবারে নিজেকে তো কিছু গ্রহণ করতেই হবে, কারণ ভগবানও পারবে না যদি তুমি নিজে না গ্রহণ করো। তাহলে অবশ্যই কিন্তু একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকতে হবে। ম্যাক্সিমাম কলেজ, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম এজেন্সিতে কোনো পড়াশোনা হয় না। অনেকেই দেখবে 2 মাস ভর্তি হয়েছে, বসে আছো। কেন বসে আছো? তুমি তো টাকা দিয়ে এসছো, 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে এসছো, বসে আছো কেন? আরে স্যার আমাদের ক্লাস নেওয়া হয়নি। এটাই তো ফ্যাক্ট। ক্লাস যদি হয় বসে থাকবে না, কি করবে? তোমাকে এরকম বসে 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 ওই একদম লাস্টের দিকে কখনো একটা টিচার আসবে, শুধু এরকম মোবাইল স্ক্রল করবে, প্রজেক্টর দেখাবে 2-1টা, দিয়ে তোমাকে 2-1টা ভুলভাল বকে দিয়ে রিডিং করে দিয়ে চলে যাবে, ব্যস্ত আর পড়া হয়ে গেল। এরকম করে অনুভব করা হয় না, পড়তে হবে। যারা এখনো অন্য জায়গায় ভর্তি হয়েছো তাদেরকেও বলবো, বাবু তোমরা চেষ্টা করো ভালো মতন করে অনুভব করে পড়া শুরু করে দিতে, তাহলে কিন্তু জীবন বৃথা। তুমি যদি 10 টাকায় ভর্তি হও, সেই 10 টাকাই লস হচ্ছে। আচ্ছা, নম্বর 3 হচ্ছে 2025-এ তোমার কোশ্চেন কিন্তু খুব ট্রিকি আসছে। ট্রিকি কোশ্চেন আসার চান্স বেশি, মানে খুব গতানুগতিক কোশ্চেন না এসে একটু ঘুরিয়ে কোশ্চেন হওয়ার চান্স বেশি আছে। কেন? না, খুব স্যাচুরেটেড হয়ে গেছে। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, অনেকগুলো বছর ধরে স্ট্রেট ফরওয়ার্ডই আসছে। তার ফলে আমার যেটা সন্দেহ যে 2025-এ কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আনার ট্রেন্ড কিন্তু ফার্মাসি কোশ্চেন সেটাররা কিন্তু বিবেচনা করছেন। তার ফলে কিন্তু তোমাকে কিন্তু সব ধরনের কোশ্চেনের জন্য প্রিপারেশন থাকতে হবে, তার জন্য সাবজেক্টটাকে ডিপলি বুঝতে হবে। এই গেল 2025। 2025-এ 2026-এর জন্য যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করবে তাদেরকে বলে দিই, 2026-এ কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এটা কিন্তু হওয়ার চান্স বেশি। তার মানে তোমাকে কলেজের থেকে পড়াশোনা করতে হবে। তার ফলে যারা মনে করছো যে এবছর করছি না, সামনের বছর ওই কাজ করব, পাশাপাশি পড়াশোনা করে নেবো, সেটা কিন্তু হবে না। তোমাকে কাজ ছেড়েই কিন্তু পড়াশোনা করতে হবে। আঙ্গুলের ছাপ দিয়ে তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাহলে পরীক্ষায় বসতে পারবে না। কারো কিছু করার নেই, ফার্মাসি কাউন্সিল সরাসরি এই ছাপটা অ্যাটেন্ডেন্স রূপে গ্রহণ করবে, আর এখানে লুকোচুপির কোনো নেই, প্রক্সি দেওয়ার কোনো জায়গা নেই। আর সেকেন্ড হচ্ছে 25 বছর 25 ইয়ার্স এজ ক্যাপিং করতে পারে, 25 ইয়ার্স এজ ক্যাপিং করতে পারে। তার ফলে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছর, এবং এই বছর কিন্তু অনেকের জন্য হয়তো শেষ বর্ষ হতে চলেছে ফার্মাসিস্ট হওয়ার স্বপ্নের জন্য। তার ফলে যারা সঠিকভাবে ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গায় ভর্তি হতে চাও, তারা সহজে ভর্তি হতে চাও, সঠিকভাবে
6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা তোমাদেরকে 100% সুন্দরভাবে সঠিকভাবে ফার্মাসিতে ভর্তি করাবো। আমরা নিজেরা দায়িত্ব সহকারে ফার্মাসি তোমাকে প্রত্যেকটা টপিকস ক্লিয়ার করে করে পড়াবো। এক্সিট এক্সামের জন্য উপযুক্ত করার চেষ্টা করব। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন, আমি একদম পুরোপুরি বলছি, আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন ফার্মাসি পরীক্ষায় কমন আসে, বিগত বছরগুলোতে কমন এসেছে, এবারেও কমন আসবে। এবং আমরা যা সাজেশন দিব ম্যাক্সিমাম সেগুলো ফলো করলে তুমি আর যাই হোক তুমি কিন্তু ফেলিওর হবে না। কিন্তু পড়তে হবে তোমাকে, আর অনুভব করতে হবে তোমাকে। আমি তোমাকে অনুভব করানোর চেষ্টা করবো, তোমাকে কিন্তু অনুভব করতে হবে। তাই যারা অনেক সুযোগ সুবিধা সহ একটা সঠিক ফার্মাসি লাইনে ভর্তি হতে চাইছো, এবং যারা সঠিকভাবে এক্সিট এক্সাম এক চান্সে ক্লিয়ার করতে চাইছো, এবং ফার্মাসিতে সঠিকভাবে পড়াশোনা করে ঘরের ফ্যানের নিচে বসে পড়াশোনা করে সঠিকভাবে ফার্মাসি পাস করতে চাইছো, তারা আর দেরি না করে 2025-এর জন্য 6291086211 নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের পড়াশোনাগুলো অনুভব করার চেষ্টা করো। আমি বলবো না কখনো আমি 100% তোমাকে দিয়ে দিতে পারবো, আমার থেকে প্রচুর ভালো টিচার রয়েছেন, বাট আমি আমার ছোট্ট প্রচেষ্টা কিন্তু, ঘাম ঝরানো প্রচেষ্টাকে কিন্তু আমি চালিয়ে যাব শুধুমাত্র তোমাদের স্বার্থে, যাতে তোমাদের উন্নতি হয় এবং তোমরা যাতে একটা সঠিক ফার্মাসিস্টের হওয়ার একটা স্বপ্ন দিয়ে যে মানে পূরণ হয়, তোমরা যে নেমেছো তার যেন পূরণ হয়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, সবাই পড়তে বসো।